আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। নির্বাচনে 18 কোটি মানুষের জয় হবে বললেন জামায়াত আমির। মহেশখালীতে ইকোনমিক জোন করে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি। নির্বাচনী সহিংসতা বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়াতে ইসির নির্দেশনা। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচার চালালে ব্যবস্থা। অমর একুশে বইমেলা ঈদুল ফিতরের পর আয়োজনে প্রকাশকদের দাবি। রোজায় কম পাঠক সমাগম ও বড় আর্থিক সংকটের আশঙ্কা। এবং ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা। তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে নরসিংদীর প্রেসিডেন্সি কলেজের শীতকালীন পিঠা উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ার কথা বলছেন তারা ষড়যন্ত্রকারী। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা ও নানা ষড়যন্ত্র করছে। পরে যশোরের জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। মামুনুর রশিদের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ আর নিজের বাড়ি বগুড়া সহ উত্তরাঞ্চলে বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শিল্পনগরী খুলনায় আসলেন হেলিকপ্টারে। প্রকৃতির আশীর্বাদ, শান্ত নিবিড় সুন্দরবনের দুয়ার ঘেঁষা শহর উত্তাল। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মিছিলে স্লোগানে নির্বাচনী উত্তাপ। খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ বন্ধ বেশ কিছু কলকারখানা। 10 জেলার 37টি আসনে পিছিয়ে পড়া আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা মানুষদের আশা প্রত্যাশার কথা বলেছেন তারেক রহমান। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা, বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ? নির্বাচন নিয়ে সেই রাজনৈতিক দলই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তারেক রহমানের। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম
এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতুরির চেষ্টা করছে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের 14 জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তারেক রহমান। সুন্দরবন যেমন ধীরস্থির, শক্তিশালী আর ধৈর্যশীল, এই জনপদের মানুষও তেমনও। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নের কথা বলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বললেন আর মনে করিয়ে দিলেন দরজায় করা নাড়ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মানুষের রায়ে জয়ী হয়ে তিনি তাদের পাশে থাকতে চান। খুলনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান চলে যান যশোরে। শহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। সাধারণ মানুষকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, মানুষের ভোটে ক্ষমতায় গেলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে শতভাগ চেষ্টা করবেন। রাহুল রায়, চ্যানেল আই। মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 বছরে দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেওয়া সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠীর বা পরিবারের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত। কক্সবাজার থেকে তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে দক্ষিণ পূর্বাঞ্চলের সফরের প্রথমে কক্সবাজারের মহেশখালীতে জামায়াতে ইসলামের আমিরের জনসভা। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোর থেকেই সমবেত হতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন মহেশখালী কুতুবদিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। মহেশখালী কুতুবদিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লেখা হতে যাচ্ছে। এখানে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হবে মাতার বাড়িতে। ক্ষমতায় গেলে স্থানীয় নানা সমস্যার সমাধানের পাশাপাশি মহেশখালীতে ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। জানিয়ে দিন, আমরা সজাগ পাহারাদার, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সমর্থন, ভোট, বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন, তাই না? 4টা সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বক্তব্য শেষে জামায়াতের আমির মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, মহেশখালী, কক্সবাজার। হিন্দু মুসলিম মিলে একসাথে এই দেশ স্বাধীন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দুদের গায়ে কোনো আঁচড় লাগতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ঠাকুরগাঁওয়ের ঢোলরহাট ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, তারা নারীদের কাজ করতে দিতে চায় না। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত বিরোধিতা করেছিল। এখানে তো দল সামনাসামনি, এখন প্রধান যে দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ রিলেশন করতেছে না, করতে পারতেছে না। এখন যে প্রধান আরেকটা দল আপনার প্রতিপক্ষ হয়ে আসতেছে, সেটা হচ্ছে জামাতে ইসলাম, তাই না? এই দলটাকে আপনারা খুব বেশি চেনেন না।
এই বাংলাদেশের মানুষ আগে নির্বাচনে তাকে খুব বেশি দেখে না, কিন্তু আমরা তাদেরকে চিনি অনেক আগে থেকে, পাকিস্তান আমল থেকে। এরা সবসময় এই জামাত ইসলাম তারা কিন্তু এই বাংলাদেশের মানুষের বিরোধিতা করছে। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তখন এরা পাক হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করছে। যারা বয়স্ক মানুষ আছেন তারা খুব ভালো করে জানেন। ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিত দেশ গঠন। সবাই যেন দেশ গঠনের কাজে অংশ নিতে পারে সে ধরনের প্ল্যাটফর্ম করার কথা বলেন জাইমা রহমান। তরুণ ভোটারদের সাথে সামাজিক, রাজনৈতিক সহ নানা বিষয়ে আলাপ করেন জাইমা রহমান। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ সংলাপ তৈরির লক্ষ্যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে এই চায়ের আড্ডা অনুষ্ঠানে তরুণদের সাথে বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেন ব্যারিস্টার জাইমা রহমান। বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত এই চায়ের আড্ডায় তরুণদের সাথে রাষ্ট্রীয় এবং সামাজিক অনেক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই, ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। জাইমা রহমান বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। Even if you're not the biggest fan of this, অন্যদেরকে ওভাবে অ্যাটাক ক্ষতি করতে না, বুলিং করতে না। We can all live, coexist peacefully, silently. রাস্তায় সাধারণ মানুষের পারাপারের সমস্যা এবং গাছপালার প্রয়োজনীয়তা ও খালবিলের পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন জাইমা রহমান। মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় একটু রিস্কি একটা জায়গা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নির্বাচনী সহিংসতা বিবেচনায় নিয়ে কাল পরশু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবে। চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গণভোটের পক্ষে বিপক্ষে কোনো সরকারি কর্মকর্তা প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য অনুযায়ী 2025 সালে দেশজুড়ে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন 102 জন। নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সবশেষ শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে কি পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের? বিভিন্ন এলাকায় এই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং ফোর্স নামবেন, তাদের মুভমেন্ট আরও ভিজিবল হবে এবং চেকপোস্ট, যানবাহন চেক, তারপরে কি বলে যে বর্ডার এরিয়া, অস্ত্র উদ্ধার, এগুলো আরও দৃশ্যমান হবে কালকে পরশু থেকেই। সুতরাং আপনারা যেরকম আশঙ্কা করতেছেন যে নির্বাচন এগোচ্ছে, সহিংসতা বাড়বে, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা আমাদের প্রস্তুতি আরও বহুগুণে বেড়ে যাবে এই কয়েকদিনে। গণভোটের বিষয়ে প্রচার করতে পারবেন না সরকারি কর্মকর্তারা। সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। তবে এই নির্দেশনা ভঙ্গের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং আচরণবিধি
যেভাবে প্রতিপালিত হবে এই গণভোটের ক্ষেত্রেও সেইভাবে প্রযোজ্য হবে। আমাদের কাছে কেউ কেউ জানিয়েছেন, লিখিতভাবেও দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে কেউ আইন ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সংস্কার এজেন্ডা, ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি এবং এদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। সুব্রত গাইনের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকার যথেষ্ট আন্তরিক। দ্য উইকের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের সময় তাদের সাথে থাকা দলগুলোকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করা হবে, তবে জামায়াতে ইসলামকে অন্তর্ভুক্ত করা হবে না। তিনি আরও বলেন, বিএনপি এনসিপির সাথে জোট করার চেষ্টা করছিল, কিন্তু অনেক বেশি সংসদীয় আসন দাবি করায় তা সম্ভব হয়নি। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্যের ন্যায্য ব্যবস্থাপনা, সার্বভৌমত্ব, আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসকে মাথায় রেখে অবিলম্বে সংলাপ দরকার বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা অবশ্যই একজন ফ্যাক্টর, কিন্তু এজন্য আলোচনার পথ বন্ধ থাকতে পারে না। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। যুক্তরাষ্ট্রের ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এতে বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি কার্যক্রমে। নৌ উপদেষ্টা বলেছেন, নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি। খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সমুদ্রে লাইটারের জাহাজ পণ্য মজুদ রাখার অভিযোগেরও তদন্ত করার কথা জানান উপদেষ্টা। রফিকুল বাশারের রিপোর্ট। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ এবং 16 জন শ্রমিক কর্মচারীকে অব্যাহতি ও বদলির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিকরা। একই দাবিতে কালো পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। কর্মবিরতিতে বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরে অপেক্ষমান জাহাজের ভিড় বেড়েছে, খরচ বাড়ছে আমদানিতে। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বিদেশি কোম্পানির সাথে এখনো চুক্তি হয়নি। অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি এর উপরে কিছু বলতে চাচ্ছি। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না। পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। রমজানকে সামনে রেখে সমুদ্রে লাইটারেস জাহাজে পণ্য মজুদ রাখার অভিযোগের তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছি। আপনারা জানেন, প্রতিদিন রেইড হচ্ছে, প্রতিদিন ফাইন হচ্ছে। 600 ভেসেল আছে, অনেকবিধ কারণে থাকতে পারে, দেখে নেই। 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরও বেশি লিঙ্গার করো তাহলে উইল বি কম্পেলড টু নেম ইউ। দাবি আদায় না হলে মঙ্গলবার সকাল 11টা থেকে বন্দর অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21শে বইমেলা 2026 পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকাশকরা। তারা বলেন, রোজার মধ্যে বইমেলা আয়োজন করা হলে পাঠক সমাগম কম হবে, এতে প্রকাশনা শিল্প বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। সংখ্যাগরিষ্ঠ সৃজনশীল প্রকাশকের মতামতের প্রতি সম্মান জানিয়ে বইমেলা আয়োজনের দাবি জানান তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে 20শে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দেয় বাংলা একাডেমি। কিন্তু ঘোষিত তারিখে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে 31টি প্রকাশনা সংস্থা। তারা চান পবিত্র ঈদ উল ফিতরের পরে অমর একুশে বইমেলার আয়োজন। এই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন। বইমেলার তারিখ পরিবর্তন, ভাড়া মওকুফ ও অবকাঠামো নির্মাণ, বই ভাতা চালু ও বই ক্রয় নীতি সংস্কার সহ 4 দফা দাবি জানান প্রকাশকরা। ফেব্রুয়ারির শুরুতেই রোজা এবং সামনে ঈদ, এই সময়ে মানুষের বাজেটে সিংহভাগ চলে যায় পোশাক ও খাদ্যদ্রব্যে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মেলার প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবেন না। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষ পান করা একই কথা। জাতীয় নির্বাচনের ডামাডোলে প্রেস এবং বাইন্ডিং, শ্রমিক ও স্টল নির্মাণের কারিগর পাওয়া দুষ্কর হবে। প্রকাশনা শিল্প দুর্বল হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের সামগ্রিক সাংস্কৃতিক চর্চা বলে জানান তারা। একটি জাতীয় আয়োজন, কিন্তু সেই আয়োজনে সরকারি কোনো অর্থ বরাদ্দ থাকে না। পুরো মেলাটাই আয়োজন হয় প্রকাশকদের অর্থ এবং আপনার স্পন্সরের পয়সা দিয়ে। যে সরকারের কাছ থেকে বা বাংলা একাডেমির কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। রমজানের পরে প্রতিকূল অবস্থা যদি একটু থাকেও সেটাকে সেইভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের মেলাটা যদি আমরা আয়োজন করি, সেটি অনেক ভালো একটি মেলা হবে। আমরা চাই যে ঈদের পরে একটি সুন্দর প্রাণবন্ত একটি মেলা, যে মেলাটি পাঠক, প্রকাশক এবং লেখক বান্ধব মেলা হবে। বিভিন্ন কারণে আমরা চিন্তা করি যে এখন সম্ভব না, কারণ অবকাঠামো করাও তো একটা অনেক কাজ। হল বন্ধ হয়ে যাবে, গ্রামে যাবে। সবচেয়ে বড় কথা হলো, আমি আমার স্টলে যে ধর্মেই থাকুক, যদি কেউ রোজা রেখে ইফতারি করার পর আমি তারাবি পড়তে যাই, তো আমরা ওই স্টলটা আমরা কীভাবে চালাবো, যদি আমি তো বাধা দিতে পারবো না। দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছে প্রকাশকরা। রিয়াদ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। এপস্টিন ফাইলসে আইসিডিডিআরবির নাম তালিকায় থাকায় যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসনের পদত্যাগ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলা টেলিভিশন শুধু বিনোদন নয়, সংস্কৃতির আয়না। নাটকের সংলাপে উঠে আসে সমাজ, চরিত্রের ভেতর দিয়ে দেখা যায় সময়। গত 50 বছর ধরে বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা ধাপ আর গল্প উঠে এসেছে বাংলা টেলিভিশনের 50 বছর বইটিতে। পাঠ আলোচনায় উঠে আসে স্মৃতিচারণও। মিথিলা নাসরিনের রিপোর্ট। একটি পর্দা, কিছু আলো, কিছু শব্দ নিয়ে শুরু হওয়া একটি স্বপ্নের যাত্রা বাংলা টেলিভিশন। 50 বছর আগে যে পর্দা প্রথম আলো জ্বালিয়েছিল বাঙালির ঘরে, আজও সেই পর্দাই বলে চলেছে আমাদের গল্প। শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা বাংলা টেলিভিশনের 50 বছর পাঠ আলোচনায় বক্তারা বলেন, বইটি শুধু জ্ঞান বিনিময় নয়, অভিজ্ঞতা বিনিময়ও অনন্য। বাংলা টেলিভিশনের 50 বছর, তার আগে, এটা তো 2014, তার আগে 2011-তে উনি আরেকটা বই লিখেছিলেন, টেলিভিশন আরেক জীবন। এই যে সাগরের পুরো জীবনটাই যে টেলিভিশনকে কেন্দ্র করে, শুধু টেলিভিশনে অনুষ্ঠান নির্মাণ বা টেলিভিশনে পাণ্ডুলিপি রচনা এর ভিতরেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেষ্টা করতেন যে এই টেলিভিশন নিয়ে আর কি করা যায়, টেলিভিশন নিয়ে আর কি করা যায়। এরপরেই তিনি টেলিভিশন নিয়ে, তিনি তো একটা ভালো লেখক, আপনারা জানেন যে শিশু সাহিত্যিক, এবং তিনি টেলিভিশন নিয়ে তিনি বেশ কিছু রচনা লিখতে থাকেন এবং তার প্রচুর গ্রন্থ, প্রায় 50-এর উপর গ্রন্থ আছে, ছবিও হয়েছে সাগরের স্ক্রিপ্ট থেকে, পাণ্ডুলিপি থেকে। ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর। এটা কি ফরিদুর রেজা সাগরকে খুশি করার জন্য অথবা চ্যানেলকে খুশি করার জন্য? খুব বড় প্রশ্ন উঠতে পারে। আধুনিক তাই নয়। ফরিদুর রেজা সাগর চ্যানেল আই এবং ইমপ্রেস সহ অনেক ব্যবসার সঙ্গে জড়িত, অনেক কিছু। ওনার কেউ দিল্লি দেয়নি যে ওনাকে একটা বই লিখতে হবে বাংলা টেলিভিশনের 50 বছর, আরো মেনে ছিল। এটা একটা মিডিয়ার প্রতি একটা ভালোবাসা, যেটাকে ইংরেজিতে বলে প্যাশন, সেটা না থাকলে এই
লেখাটার জন্য যে এত বড় বই এবং শ্রম দিয়ে লেখা এটা সম্ভব না। উনি নাটক বানান, উনি নাটক লেখেন, উনি গান লেখেন, উনি বিজ্ঞাপন চিত্র বানান, উনি ম্যাগাজিন অনুষ্ঠান করেন। আমি একজন যদি সিনেমা পড়ুয়ার হই, তাহলে কি আমি শুধু সিনেমাই বানাবো? সিনেমার সঙ্গে যা কিছু সব কিছু বানাবো। এই বইটা যদি আমার কিশোরকালে আসতো, তাহলে আমার জীবনটা বলতে চাইতাম। সমাজ ও মানুষের উপর ভূমিকা রাখতে বইটি অনন্য বলেও তুলে ধরেন বক্তারা। কখনোই আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। এই যে 50 বছর বইটা লিখেছে, হঠাৎ করে মনে পড়লো আমার 50 বছর হয়ে গেছে, একদম সেম টাইম এই বইটা লেখা হয়েছে। তো এইভাবে মিল হয়ে যায়, আমরা কখনোই অতীত ভুলতে পারি না। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার এপস্টেইন ফাইলসে বিশ্ববিখ্যাত ব্যক্তিদের পাশাপাশি একটি ইমেইলে উঠে এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নাম। এপস্টেইনের নথিতে নাম থাকায় যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। 30 লাখেরও বেশি পৃষ্ঠার নথি থেকে 1,80,000 ছবি ও 2,000 ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ছবিও। নিটোল টাটা বিশেষ সংবাদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। উৎসবে 8টি স্টলে ছিল 100-র বেশি রকমের পিঠার পসরা। ভাপা, চিতই, দুধ চিতই, ম্যাড়া, ফুলপিঠা ও জামাই পিঠা সহ নানা রকমের পিঠার স্বাদ নিতে ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উৎসবে ছিলেন নরসিংদী স্থানীয় সরকারের উপপরিচালক শিউলি রহমান তিন্নি, কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মোয়াজ্জেম হোসেন ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল সহ বিশিষ্টজনরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স 2025 হয়েছে। প্রধান অতিথি ছিলেন সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া পারভিন শেলি। আরও ছিলেন সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ শরীফুল হুদা ও পরিচালক শায়লা পারভিন। অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রাব্বি আল হুদা, সহকারী সেলস ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী সেলস ম্যানেজার ইমরান আলী খান ও অন্যরা। সারা দেশ থেকে আসা 350 মাঠ কর্মী কনফারেন্সে ছিলেন। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স দেশে প্রথমবারের মতো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ নন লাইফ ক্যাটাগরিতে IDRA ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং IDRA চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম উপস্থিত ছিলেন। আরও ছিলেন দেশের বিভিন্ন লাইফ ও নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সিইও সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে ভারতকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। অর্পিতা ও আলপির গোলে 2-0 জিতল লাল সবুজদের মেয়েরা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। নির্বাচনে 18 কোটি মানুষের জয় হবে বললেন জামায়াত আমির। মহেশখালীতে ইকোনমিক জোন করে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি। নির্বাচনী সহিংসতা বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়াতে ইসির নির্দেশনা। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচার চালালে ব্যবস্থা। অমর একুশে বইমেলা ঈদুল ফিতরের পর আয়োজনে প্রকাশকদের দাবি। রোজায় কম পাঠক সমাগম ও বড় আর্থিক সংকটের আশঙ্কা। এবং ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা। তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।